নমস্কার, স্কাই নিউজ বাংলায় সবাইকে স্বাগত জানাই। মাঠে ময়দানে নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ, আর আজকে আমাদের সঙ্গে বিশেষ অতিথি হিসাবে আমাদের সঙ্গে রয়েছেন বেঙ্গল ক্রিকেটার অর্ণব নন্দী। অর্ণবদা, স্বাগত জানাই তোমাকে স্কাই নিউজ বাংলায়। এবং শুরুতেই যে বিষয়টা আসবো, যে আমরা টেস্ট নিয়ে অবশ্যই আলোচনা করতে হবে, তার কারণ ভারত ইংল্যান্ড যে টেস্ট সিরিজের বর্তমান যা পরিস্থিতি, তাতে 4টে টেস্ট হয়ে গেছে। ইংল্যান্ড ইতিমধ্যে 2-1 এগিয়ে রয়েছে এবং ম্যানচেস্টার টেস্টে ভারত অবিশ্বাস্য ভালো ফাইট করেছিল শেষ পর্যন্ত, কিন্তু শেষ পর্যন্ত টেস্টটা ড্র, যদিও হার বাঁচিয়েছে বলতেই হচ্ছে, তার কারণ হয়তো একটা সময় মনে হচ্ছিল ভারতের হাত থেকে টেস্টটা বেরিয়েও যেতে পারে, কিন্তু সেখান থেকে ভারত অবশ্যই টেস্টে হার বাঁচিয়েছে এবং ড্র হয়েছে টেস্ট, যার ফলে 2-1 ইংল্যান্ড এগিয়ে খেলতে নামছে। আগামীকাল থেকে শুরু হতে চলেছে ওভালে পঞ্চম টেস্ট। কিভাবে দেখছো? পঞ্চম টেস্টটা ভারতের ক্ষেত্রে যেভাবে খেলছে এবং ইংল্যান্ডে যেরকম ধরনের উইকেট ভারত পাচ্ছে, তো আমার মনে হয় ব্যাটিং আরেকটু বেটার হওয়া উচিত ভারতের ক্ষেত্রে। কোথাও না কোথাও টপ অর্ডার ব্যাটসম্যান কিছু ক্ষেত্রে সেইভাবে ক্লিক করছে না। আমরা আগের ম্যাচেও দেখেছি সেকেন্ড ইনিংসে ফার্স্ট ওভারেই দুটো 0 for 2 ছিল, সেখান থেকে গিল আর কেএল রাহুলের অনবদ্য একটা পার্টনারশিপ এই ম্যাচটা ড্র করতে সাহায্য করেছে এবং পরে ওয়াশিংটন সুন্দর আর রবীন্দ্র জাদেজার অসাধারণ ইনিংস সেখানে আরও এগিয়ে নিয়ে গেছে। কিন্তু বলবো যে কোথাও না কোথাও আমার মনে হচ্ছে যে ব্যাটিং আরও একটু বেটার করতে হবে, কারণ যেরম ধরনের উইকেট ইংল্যান্ডে দিচ্ছে, আমরা কিন্তু অচেনা ইংল্যান্ডের উইকেট দেখছি। আমরা অন্য সময় ইংল্যান্ডের যেরকম পেস বোলিং সহায়ক উইকেট দেখে আসি, এবছর কিন্তু সম্পূর্ণ পাটা টাইপের ব্যাটিং ট্র্যাক উইকেট, যত দিন যাচ্ছে উইকেট ততটা স্লো হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় যে ব্যাটিংটা আরও বেটার করলে এই ধরনের উইকেটে তো কিছুটা হলেও ইন্ডিয়া আপরাইট থাকবে। এবং সব থেকে বড় ব্যাপার অর্ণবদা, যে কালকে থেকে যে টেস্ট শুরু হচ্ছে এই ওভাল টেস্টে, আগে ভারতের কাছে কার্যত এই টেস্টে কিন্তু ডু অর ডাই লড়াই, কিন্তু তার কারণ এই টেস্টটা যদি ভারত হেরে যায় তো ভারতের কিছু করার থাকে, এমনকি ড্র হলেও সিরিজ ইংল্যান্ড জিতে যাবে, 2-1 সিরিজ জিতে যাবে। সুতরাং ভারতের কাছে জয় ছাড়া এই মুহূর্তে কিন্তু কোনো অপশন নেই। ভারতকে টেস্ট সিরিজ জেতার কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই। ভারত যদি টেস্ট জিততে পারে তাহলে 2-2 টেস্ট সিরিজ ড্র হবে। অন্তত ভারতের মান বাঁচবে। শুভমান গিল নতুন অধিনায়ক, বিরাট কোহলি, রোহিত শর্মা চলে গেছেন, এখন সেই জায়গায় একটা কিন্তু বিশেষ গুরুদায়িত্ব নিয়ে গৌতম গম্ভীর এবং শুভমান গিল টিম তারা ইংল্যান্ডে গেছে। প্রথম সিরিজ যদি ইংল্যান্ডের মাটিতে ভারতকে হেরে ফিরতে হয়, তাহলে কিন্তু শুভমান গিল এবং গৌতম গম্ভীরের টিমের কাছে কিন্তু বিরাট বড় একটা প্রেস্টিজের একটা ইস্যু কিন্তু হয়ে যাবে। দেখো, প্রেস্টিজের ইস্যু, আমি এইখানে আমার একটা টিম সিলেকশন বা ম্যানেজমেন্টের উপর একটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে আমাদের যে বোলিং অ্যাটাক নিয়ে গেছে বুমরা ছাড়া আর রবীন্দ্র জাদেজা ছাড়া, ওভারঅল বোলিং অ্যাটাকটাই কিন্তু ইনএক্সপেরিয়েন্সড। সেখানে আকাশদীপের চোট লেগে যাওয়া, আর্শদীপ সিংয়ের চোট লেগে যাওয়া একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। আর তারপরে আনসুল কাম্বোজের মতো জুনিয়র ক্রিকেটার, যেখানে ইংল্যান্ডে ডেবিউ হলো তার, এবং সবথেকে বড় কথা প্রসিদ্ধ কৃষ্ণাকে খেলানোটা এবং তারপরে নীতিশ কুমার রেড্ডিকে মানে অলরাউন্ডার হিসেবে খেলানোটা, কোথাও না কোথাও আমার মনে হচ্ছে যে এই বোলিং লাইন আপটা টোটালি ইনএক্সপিরিয়েন্স। এখানে কিন্তু মোহাম্মদ শামির মতো বোলার থাকলে বুমরার সাথে তো কিছুটা হলেও কিন্তু ইন্ডিয়া আরও বেটার জায়গায় থাকতো। এবং সব থেকে বড় ব্যাপার, এই পঞ্চম টেস্ট যেটা শুরু হতে চলেছে ওভালে আগামীকাল থেকে, এই টেস্টে কিন্তু দলে বুমরাকেও পাওয়া যাবে না। তার কারণ জসপ্রীত বুমরাকে নতুন করে নিয়ে আর আজ ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট, তার কারণ তার কাঁধে আবার নতুন করে যদি কোনো ইনজুরি হয় সেটা কিন্তু সমস্যা হবে। সেই জন্য মেডিকেল যারা চিকিৎসকরা রয়েছেন টিমের সঙ্গে, তারা কিন্তু বলেছে বুমরাকে বিশ্রাম দেওয়ার জন্য। সুতরাং আগামীকাল টেস্টে কিন্তু জসপ্রীত বুমরা খেলছেন না এবং আকাশদীপ অনেকটা ফিট, আকাশদীপ ব্যাক করছে। কি বলবে? অবশ্যই বুমরা না খেলাটা একটা বড় মাইনাস পয়েন্ট ইন্ডিয়ার ক্ষেত্রে। তাহলে পুরো বোলিং লাইন আপটাই ইনএক্সপিরিয়েন্সের জায়গায় চলে গেল। তো সেখানে দাঁড়িয়ে আকাশদীপের ফেরাটা হয়তো একটা প্লাস পয়েন্ট হলেও হতে পারে, কিন্তু কোথাও না কোথাও বুমরা একটা ফ্যাক্টর। তো সেখানে দাঁড়িয়ে বুমরার না থাকাটা কিন্তু ইন্ডিয়া অনেকটাই পিছিয়ে গেল। এবং আরও একটা বিষয়, যে এই টেস্টে যেমন বুমরা অনিশ্চিত, তেমনই পাশাপাশি যেমনটা হচ্ছে আংশুল কাম্বোজকে যে সুযোগ দেওয়া হয়েছিল লাস্ট টেস্টে, আমরা দেখেছিলাম আংশুল কাম্বোজকে সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু আংশুল কাম্বোজকেও এই টেস্টে কিন্তু খেলানো হচ্ছে না। এবং যেটা খবর, যে লাস্ট মুহূর্তে যেটা আমাদের কাছে আপডেট এসে পৌঁছচ্ছে, এই টেস্টে আকাশদীপ এবং আর্শদীপ সিংয়ের কিন্তু ডেবিউ হতে চলেছে টেস্টে। আর্শদীপ সিংয়ের কিন্তু এই টেস্টে প্রথমবার কিন্তু ডেবিউ হতে চলেছে। সুতরাং আকাশদীপ, আর্শদীপ এবং সিরাজ, এই ত্রয়ী কিন্তু পেস আক্রমণ, এবং অন্যদিকে শার্দুল ঠাকুর, এই নিয়ে কিন্তু ভারত নামতে চলেছে যেমনটা খবর। এটা কিভাবে দেখছো?
তবে ইংল্যান্ডের উইকেটে এবং ইংল্যান্ডের ক্লাইমেটে আর্শদীপ সিংয়ের বল কিন্তু আমার মনে হয় এফেক্টিভ হতে পারে, কারণ আর্শদীপ সিংয়ের হাতে সুইং আছে এবং এই সুইংটা যদি কাজে লাগাতে পারে তাহলে কিছুটা হলেও। এবং টি-20 ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী কিন্তু এই আর্শদীপ সিং, এটা মাথায় রাখতে হবে। না, টি-20 আর টেস্টের মধ্যে বিস্তর ফারাক, কারণ টি-20 সাদা বলে খেলা, এটা লাল বলের খেলা, এবং ইংল্যান্ডে এখানে ডিউক বলে খেলা হয়, তো টি-20 কোকাবুরা বলে খেলা, অনেক কিছু এখানে ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে, ক্লাইমেট প্লাস হচ্ছে টেস্টে ডেবিউ, তো এটা একটা প্রেশার থাকবে আর্শদীপের ওপর। তো আমার মনে হয় যে আর্শদীপ সিং বেটার, আর্শদীপের বোলিং এবিলিটি যা আছে তাতে ইংল্যান্ডের মতো সারফেসে এবং ক্লাইমেটে আর্শদীপ সিং কিন্তু বেটার রেজাল্ট দিতে পারে ইন্ডিয়ার ক্ষেত্রে। কিন্তু বুমরাকে যেখানে থাকছেন না সেই জায়গা থেকে দাঁড়িয়ে আকাশদীপ, আর্শদীপ আর সিরাজ, এই তিনজন পেস বোলারই বলতে গেলে নিয়ে ভারত যদি নামে, এটা কোথাও কি দলের মনে হচ্ছে যে দলের বোলিংয়ের আক্রমণটা একটু হলেও কিন্তু দুর্বল হয়ে যাবে? অবশ্যই বুমরা না থাকাটা একটা ফ্যাক্টর, কিন্তু আমার মনে হয় সিরাজকে কিন্তু একটু বেশি গুরুদায়িত্ব পালন করতে হবে, কারণ যতগুলো বোলার পেস বোলার খেলছে তার মধ্যে সিরাজ কিন্তু বেশি ম্যাচ খেলা বোলার এবং সব দেশেই ওর খেলার একটা অভিজ্ঞতা আছে। তো সেখানে কিন্তু এখানে সিরাজের দায়িত্বটা, বুমরা যে রোলটা প্লে করে এসছে এতদিন, সেই দায়িত্বটা কিন্তু সিরাজকে নিজের কাঁধে তুলে নিতে হবে। কিন্তু সিরাজকে আমরা দেখতে পেয়েছি লাস্ট কয়েকটা টেস্ট কিন্তু প্রচুর রান খরচ করছেন। সিরাজ বলে আসলে কিন্তু প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানরা কিন্তু অনেকটা আক্রমণাত্মক খেলছে। অবশ্যই, এবং শুধু সিরাজ নয়, আমি প্রসিদ্ধ কৃষ্ণার ক্ষেত্রেও যেটা দেখেছি, যে কটা ম্যাচ খেলেছে, শার্দুল ঠাকুরের ক্ষেত্রেও সেই জিনিসটা দেখা যাচ্ছে, কিন্তু একমাত্র বুমরাই ইকোনমিক্যাল বল করে গেছিল, এমনকি আকাশদীপও কিন্তু ইকোনমিক্যাল একটু বেশি রান দিয়েই বল করেছে। তো কোথাও না কোথাও এই জায়গাটা কিন্তু আমাদের বোলিং অ্যাটাককে ভাবাচ্ছে। আমার মনে হয় ম্যানেজমেন্ট এইটার ব্যাপারে এই যতদিন ব্রেক গেছে কিছু না কিছু তো ওয়ার্কআউট এবং প্ল্যানিং নিশ্চয়ই করবে। আকাশদীপকে একদম কাছ থেকে দেখেছো, বাংলার ঘরের ছেলে, আজ বহু ম্যাচ একসঙ্গে খেলেছো, সেই আকাশদীপের সঙ্গে আকাশদীপকে কিভাবে দেখছো? এই ইংল্যান্ডের সিরিজে আকাশদীপের বোলিং তো ইতিমধ্যে দেখেছো, রীতিমতো আগুন ঝরিয়েছে বল হাতে। আকাশদীপ অবশ্যই খুব পোটেনশিয়াল আকাশদীপের আছে বোলিংয়ের ক্ষেত্রে, পেস আছে, এখন আরও বেশি লাইন লেন্থে কনসেন্ট্রেট করেছে এবং সেখানে আরও অ্যাকুরেসি বেড়েছে, তো সেটা যদি ধরে রাখতে পারে। কিন্তু এই যে চোট প্রবণতা যে একটা জায়গা আমাদেরকে সব থেকে বেশি ভাবাচ্ছে, সেটা হচ্ছে একটা চোটের কারণ, সেখানে কিন্তু অনেক প্লেয়ারের কেরিয়ারের দিকে কিন্তু এটা একটা এফেক্ট পড়ছে, যাতে তারা কিন্তু পিছিয়ে যাচ্ছে, যে ফর্মে থাকতে থাকতে চোট লাগছে, চোট লাগাতে আবার সেই রিকভার করে সেই জায়গায় আসাটা, কিন্তু সেই ছন্দে ফেরাটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ। তো সেটা নিয়ে কিন্তু প্রত্যেকটা বোলারকে ভাবতে হবে এবং ম্যানেজমেন্টকেও সেই লোড ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে হবে। কিন্তু আমি একটা জিনিস মনে করছি যে লোড ম্যানেজমেন্ট বুমরার ক্ষেত্রে যে জিনিসটা ম্যানেজমেন্ট, ইন্ডিয়া টিম ম্যানেজমেন্ট দেখাচ্ছে যে লোড ম্যানেজমেন্টের জন্য বুমরা খেলবে না, কিন্তু আমার মনে হয় যে যেখানে আমরা 2-1 পিছিয়ে লাস্ট ম্যাচটা আমাদের কাছে ডু অর ডাই ম্যাচ, সেখানে আমরা টেস্ট সিরিজ ড্র করতে পারি, সেখানে আমার মেন বোলারকে লোড ম্যানেজমেন্টের জন্য না খেলানোটা আমার মনে হয় বোকামি। আরেকটা প্রশ্ন আমি আসবো, সেটা হচ্ছে যে অর্ণব নন্দীর যেমন বাংলার ক্রিকেটের থেকে উঠে আসা যে সমস্ত প্লেয়াররা, তার মধ্যে আকাশদীপ অবশ্যই যেমন যে সুযোগ পেয়েছে, তবে অন্যদিকে যদি আমরা তাকাই মুকেশ কুমার এবং অভিমন্যু ঈশ্বরন দলের সঙ্গেও রয়েছে, কিন্তু এখন একটা টেস্টেও কিন্তু দলের সুযোগ হলো না। এই ব্যাপারটা কিভাবে দেখছো? দেখো, ইন্ডিয়া টিমে যে পরিস্থিতি, এটা শুধু এই সিরিজ কেন, অভিমন্যু ঈশ্বরনের আরও 2-3টে সিরিজ আগে ডেবিউ হওয়া উচিত ছিল। প্রত্যেকটা সিরিজে অভিমন্যু ঈশ্বরনকে নিয়ে যাচ্ছে, 5টা হোক, 4টে হোক, 3টে হোক, একটা সিরিজে 3টে টেস্ট খেলছে, সেখানে প্রত্যেক কটা ম্যাচে অভিমন্যু ঈশ্বরনকে বসিয়ে রাখা হচ্ছে। তো আমার এক্সপেকটেশান ছিল যে ইংল্যান্ডে অভিমন্যু ঈশ্বরনের ডেবিউ হবে, কারণ 3 নম্বর জায়গাটা নিয়ে যেভাবে টিম ম্যানেজমেন্ট এক্সপেরিমেন্ট করেছে, সেখানে অভিমন্যু ঈশ্বরনের খেলাটা কিন্তু আমার মনে হয় যে ওপেন না করা 3 নম্বর অন্তত খেলার যোগ্যতা রাখে। কারণ হচ্ছে তুমি কালকে আমি সাউথ জোনের দলীপ ট্রফির টিম দেখছিলাম, সেখানে কিন্তু তোমার সাই সুদর্শন কিন্তু নেই, কারণ ওরা কারণ দেখিয়েছে যে রঞ্জি ট্রফিতে যারা ভালো পারফরমেন্স করেছে সেই বেসিসে তারা সাউথ জোন দলীপ ট্রফির টিম করেছে।
তো সেক্ষেত্রে তো অভিমন্যু ঈশ্বরন রঞ্জি ট্রফি এবং ইন্ডিয়া যে কটা ম্যাচ খেলেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে সে রান করেছে। একটা ছেলে 50 ফার্স্ট ক্লাস অ্যাভারেজ নিয়ে, অলমোস্ট 50 ফার্স্ট ক্লাস অ্যাভারেজ নিয়ে, সেই ছেলেটা যদি এখনো পর্যন্ত ডেবিউ না করতে পারে, 5টা 6টা সিরিজ হয়ে গেল, সে ঘুরেই যাচ্ছে টিমের সাথে, অন্যান্য প্লেয়ার আসছে খেলছে, বাদ পড়ে যাচ্ছে, কিন্তু অভিমন্যু ঈশ্বরনকে খেলানো হচ্ছে না। এটা কিন্তু ম্যানেজমেন্টের দেখা উচিত যে এক একটা প্লেয়ারের এই রান করার সময় কিন্তু বেশি দিন থাকে না, যখন ফর্মে আছে তার এই ফর্মটা ইউটিলাইজ করা টিম ম্যানেজমেন্টের দরকার। এবং সব থেকে বড় ব্যাপার, ভারতীয় দলের ঋষভ পান্তের ইঞ্জুরি তো একটা রয়েছে। ঋষভ পান্তের এর আগেও গুরুতর ইঞ্জুরির মধ্যে পড়েছিলেন, আবার এই সিরিজে ঋষভ পান্তের যখন ইঞ্জুরি হয় তখন একটা ব্যাকআপ উইকেট কিপার হিসাবে তুলে আনার জন্য প্লেয়ার নিয়ে যখন আলোচনা হয়, এইমাত্র তুমি যেটা কথা বলছিলে অভিমন্যু ঈশ্বরন প্রসঙ্গ ধরেই বলো, বাংলার ক্রিকেটকে কোথাও একটা বাংলার ছেলেরা ভারতীয় দলে বঞ্চিত যেন থেকেই যায়। সেখানে অভিষেক পোড়েলের মতো একটা ট্যালেন্টেড প্লেয়ারকে, যে আইপিএলও কিন্তু দুর্দান্ত যেখানে সাফল্য দেখিয়েছে, তাকে নিয়ে ভারতীয় ম্যানেজমেন্টের আমার মনে হয় এবার কিন্তু ভাবনা চিন্তা করার সময় এসছে যে ভারতীয় ম্যানেজমেন্ট এবার ভাবা উচিত অন্তত অভিষেক পোড়েলের নাম নিয়েও। কিন্তু দেখো, গত বছর যখন অভিষেক পোড়েল ইন্ডিয়া এ টিমে সম্ভবত কোন বিদেশ ট্যুর, ইংল্যান্ড ট্যুরই করেছিল মনে, ওরা ইংল্যান্ড ট্যুর করার সময় সেখানে কিন্তু যখন টিম বেরোলো, তারপরে কিন্তু আরও 4-5 জন মেন ইন্ডিয়া প্লেয়ারকে ঢুকিয়ে দেওয়া হলো। সেখানে KL রাহুল থেকে শুরু করে এরা ছিল। তো সেখানে দাঁড়িয়ে অভিষেক পোড়েলকে সেখানে সুযোগও পেল না। দুটো আনঅফিসিয়াল ম্যাচ খেলেছিল ইন্ডিয়া, সেখানে কিন্তু অভিষেক পোড়েলকে সুযোগ পেল না। এবং এমনকি এখানেও যে ঋষভ পান্তের জায়গায় নিয়ে যাওয়া হলো জগদীশনকে, সেখানে কিন্তু অভিষেক পোড়েলের, আমার মনে হয় অভিষেক পোড়েলকে এখানে সুযোগ দেওয়াটা উচিত ছিল। যখন তাকে সেকেন্ড অপশান হিসাবে আমরা সিলেক্ট করছি, যখন সে মেন অপশান যখন চোটের কারণে বাইরে যাচ্ছে, সেখানে কিন্তু সেকেন্ড অপশন হিসাবে যখন অভিষেক পোড়েলকে আমরা নিয়ে গেছি, 1-2 ট্যুরে যখন ট্যুর করিয়েছি, আমার মনে হয় ওকেই সুযোগ দেওয়াটা উচিত ছিল। একদম একদম। ভারতীয় দলের আগামীকালের ওভালের যে টেস্ট শুরু হচ্ছে, সেই নিয়ে আমরা তো অবশ্যই আলোচনা করবো, এই বিষয় নিয়ে তো কথা বলবো। তবে এখন মাঠে ময়দানের সময় একটা ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। এই অনুষ্ঠানটি নিবেদন করলেন অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড, mydigitech.in, indiabricks.in, advodunia.com, দাওয়াতে কাশ্মীর, আদিকন ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড। স্বপ্নের বাড়ির সন্ধান করছেন? ব্রোকারের সঙ্গে ঘুরতে ঘুরতে ক্লান্ত? চিন্তা নেই, এবার একটা ক্লিকেই মিলবে আপনার স্বপ্নের বাসস্থান। আপনাদের স্বপ্নের বাসস্থানকে আপনার হাতের মুঠোয় নিয়ে এসেছে ইন্ডিয়া ব্রিক্স। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.indiabricks.in এ আর পেয়ে যান আপনার স্বপ্নের ঠিকানা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9831904288 এই নম্বরে। ইন্ডিয়া ব্রিক্স, আপনার স্বপ্ন পূরণের চাবিকাঠি। প্রতারণার শিকার হয়েছেন? বুঝতে পারছেন না কি করবেন, কোথায় যাবেন? আইনি জটিলতায় হয়রানির সম্মুখীন? চিন্তা নেই, যে কোনো আইনি জটিলতার সমাধান এক ক্লিকে। ফৌজদারি হোক বা সিভিল অথবা কর্পোরেট আইনি জটিলতা, যে কোনো জটিলতা কাটাতে যোগাযোগ করুন অ্যাডভোদুনিয়ার সঙ্গে। অ্যাডভোদুনিয়া প্রশিক্ষণ অভিজ্ঞ আইনজীবীদের দ্বারা আপনার মুশকিল আসানের একমাত্র ঠিকানা। শুধু তাই নয়, এই ঠিকানায় পেয়ে যাবেন জিএসটি, ইনকাম ট্যাক্স ফাইলিং এর মতো ঝঞ্ঝাট থেকেও মুক্তি। আমাদের ওয়েবসাইট www.advodunia.com, আমাদের ফোন নাম্বার 9395849144। আর দেরি কেন? সমস্যা সমাধানের রাস্তা খুঁজতে এখনই যোগাযোগ করুন অ্যাডভোদুনিয়ার সঙ্গে। নিজস্ব ওয়েবসাইট তৈরি করতে চান? সোশ্যাল মিডিয়ায় ইনকাম করবেন কিভাবে ভাবছেন? পাবলিক রিলেশন নিয়ে রয়েছে দুশ্চিন্তা? চায়ের থেকে নয়, এই বিষয়ে জানতে যোগাযোগ করুন mydigitech-এ। mydigitech আপনার সাধ্যের মধ্যে আপনার ওয়েবসাইট গড়ে তুলবে আকর্ষণীয়, পাশাপাশি আপনার ডিজিটাল মার্কেটিং এর সমস্যাও করবে সমাধান। সহজ উপায়, সহজভাবে, সাধ্যের মধ্যে সাজাবে আপনার স্বপ্নের ওয়েবসাইট। এছাড়াও যে কোনো পাবলিক রিলেশনের মতো বিষয়ের সমাধানও পাবেন একই ঠিকানায়। যোগাযোগ করুন mydigitech, আমাদের ওয়েবসাইট www.mydigitech.in বা যোগাযোগ করুন 6290349864 নম্বরে। বিনোদন
থেকে বিজ্ঞাপন, মিউজিক ভিডিও থেকে ওয়েব সিরিজ, এন্টারটেইনমেন্ট জগতে এবার রেভলিউশন। নতুন মিউজিক ভিডিও এবং ওয়েব সিরিজের সম্ভার সাজিয়েছে অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট। সংস্থার বিজ্ঞাপন তৈরিতেও অরিন মিডিয়ায় রয়েছে দক্ষ প্রোডাকশন টিম। ভিজিট করুন আমাদের সোশ্যাল মিডিয়া পেজ অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট। আধুনিক বিজ্ঞাপন তৈরি করাতে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। আমাদের মেইল আইডি orinmusicbanglaofficial@gmail.com বা যোগাযোগ করুন 9395849144 এই নম্বরে। অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট, ওয়ার্ল্ড অফ ওয়ান্ডার। কাশ্মীরি ওয়াজওয়ান থালি, মাটন রোগান জস। কাশ্মীরের খাবার খেতে ইচ্ছে করছে? যেতে হবে না সুদূর কাশ্মীরে। চলে আসুন কলকাতার ছোট্ট কাশ্মীর। দাওয়াতে কাশ্মীরে। অ্যাডিকন ম্যানেজমেন্ট, শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সেরা ঠিকানা। আমরা নিশ্চিত করি আমাদের প্রতিটি উদ্যোগ আপনার সব প্রয়োজনীয়তা পূরণ করবে। আমাদের কোর্সগুলি হলো বিজনেস এডুকেশন কোর্স, ব্যাংকিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ব্যাংকিং কোর্স, কর্পোরেট ট্রেনিং। অ্যাডিকন ম্যানেজমেন্ট, ইগনাইট ইয়োর ফিউচার। কেরিয়ার নিয়ে দুশ্চিন্তায় ভাবছেন কোন সাবজেক্ট গড়বে আপনার ভবিষ্যৎ? কি নিয়ে পড়লে মিলবে ক্যারিয়ারে সাকসেস? কোন সেন্টার গড়ে দিতে পারে আপনার ভবিষ্যৎ? সাকসেসফুল ক্যারিয়ার গড়তে কিভাবে নেবেন প্রস্তুতি, কোথা থেকেই বা নেবেন? সব উত্তর দেব আমি। আমার সঙ্গে দেখুন বৈঠক, প্রতি রবিবার ঠিক সন্ধ্যা 6টায়, শুধুমাত্র স্কাই নিউজ বাংলায়। বিশ্ব কূটনীতি গড়ে তোলে ইতিহাস। বিশ্ব দরবারে কোন চলে বাজিমাত? বিশ্বনীতির অন্তরালে লুকিয়ে কোন সমীকরণ? সহজ ভাষায় হবে কূটনীতির চুলচেরা বিশ্লেষণ, খোলামেলা সংলাপ, নির্ভরযোগ্য তথ্য এবং প্রভাবশালী বিশ্লেষণ। এই হলো বৈঠকের আসরণ। দেশ থেকে বিশ্ব, রাজনীতি হোক বা কূটনৈতিক চাল, নেপথ্যের কারণ বিশ্লেষণ। বৈঠকে বিপ্লব। মাঠে ময়দানেতে ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে রয়েছে বেঙ্গল ক্রিকেটার অর্ণব নন্দী। অর্ণবদা, আবারও স্বাগত জানাই। এবং যে তোমার কাছে যে বিষয়টা আসবো, যে ঋষভ পান্তের জায়গায় যেটা খবর, আগামীকালের টেস্টে ধূপ জুড়েলকে আমরা উইকেট কিপিংও করতে দেখবো, এবারে কিন্তু একটা ব্যাটিংও করতে, এবং সব থেকে বড় ব্যাপার আজ এটা নিয়ে আমরা কথা বলবো। কিন্তু তার আগে একটু ঋষভ পান্তকে নিয়ে কি বলবে? ঋষভ পান্তের যে সেদিনের যে ভয়ঙ্কর দৃশ্যটা আমরা দেখলাম, কার্যত চমকে দেওয়ার মতো যে দৃশ্য কেউ কল্পনাও করতে পারেনি। তার যে পা যখন ভেঙে গেছে বলে যখন রিপোর্ট, মেডিকেল রিপোর্ট দেওয়া হয়েছে, তারপরে তাকে দেখতে পেলাম ব্যাটিং করতে নামতে, এবং সেই পা নিয়ে 4 মারলেন, 6 মারলেন এবং হাফ সেঞ্চুরিও করলেন। কিভাবে দেখছো? অবশ্যই এটা ঋষভ পান্ত এর আগে যেরকমভাবে যে অ্যাক্সিডেন্টের পর ফিরে এসছে এবং সেখান থেকে আবার এই ইন্টারন্যাশনাল সার্কিটে সেইভাবে কামব্যাক করে যেভাবে নিজে পারফরমেন্স করছে, এটা সম্পূর্ণ একটা মনের জোর না থাকলে এই জিনিস হয় না। এবং লড়াই করা, লড়াকু মানসিকতার জন্যই আজ ঋষভ পান্ত পরিচিত, এবং সে তার সমস্ত মাঠের মধ্যে সে তার 100% দেয়, এবং তার খেলার মধ্যে সেটা তার মানসিকতাটা প্রকাশ পায়। এতটা ডেসপারেটও যে ও সব মাঠে নেমে গেলেও সব কিছু করতে পারে, সেটাও প্রমাণ করেছে। এবং সব থেকে বড় ব্যাপার, এই ঋষভ পান্তের কিন্তু ছিটকে যাওয়া, এটা কিন্তু একটা দলের ওপর বিরাট প্রভাবও কিন্তু পড়তে চলেছে। তার কারণ ঋষভ পান্ত কিন্তু ঘন ঘন ইনজুরির কবলেও পড়েন। তিনি যেমন অবশ্যই একজন মানসিকভাবে যে কতখানি তার যে সাহস, সেটা তার প্রমাণ তিনি রেখেছেন, অবিশ্বাস্য তার পারফরমেন্স। কিন্তু তার যে ঘন ঘন ইনজুরি এবং ঋষভ পান্ত ছিটকে যাওয়াতে এবারে শেষ টেস্টে যেখানে ভারতের ভাগ্য পরীক্ষা, সেখানে কিন্তু ধ্রুব জুরেলকে উইকেট কিপিং ব্যাটিংয়ে পুরো দায়িত্বটাই নিতে হবে।
100বার ধ্রুব জুরেলকে পুরো উইকেট কিপিংয়ের দায়িত্বটা নিতে হবে, কিন্তু আমি একটা জিনিস এই ওভারঅল এই সিরিজের মধ্যেও কিন্তু ধ্রুব জুরেল অনেক কটা ম্যাচে কিপিং করেছিল, কিন্তু কিপিংয়ের কিন্তু সেইভাবে আশানুরূপ কোনো ফল কিন্তু সেইভাবে দেখাতে পারেনি তার পারফরমেন্স। অনেক একটা থার্ড টেস্টে কিন্তু ম্যাক্সিমাম ও অনেকগুলো বাই দিয়েছিল, তো কিপিংয়ের ক্ষেত্রে কিন্তু সেইভাবে দেখাতে পারেনি। তো যাই হোক, ব্যাকআপ আমার কাছে যখন সেকেন্ড অপশান ধ্রুব জুরেলই আছে, তো আশা করি টিম ম্যানেজমেন্ট ধ্রুব জুরেলই খেলবে এবং ব্যাটিংটা কিন্তু ব্যাটিংয়ে তো একটা কোথাও প্রভাব পড়লো, এটা ব্যাটিংটা অবশ্যই ঋষভ পান্তের না থাকাটা কিন্তু একটা ব্যাটিং এর জুড়েল। ঋষভ পান্তের না থাকাটা কিন্তু একটা ব্যাটিং এর প্রভাব পড়বে, এবং সব থেকে বড় কথা সে হচ্ছে যে একটা লেফট হ্যান্ডার ব্যাটসম্যান, সেখানে আমাদের সেই স্ট্রেংথটা মিডল অর্ডারে সেই লেফট হ্যান্ডার ব্যাটসম্যানের স্ট্রেংথটা কিছুটা হলেও একটুখানি প্রবলেমে থাকবে। এবং ভারতের যদি আমরা ব্যাটিংয়ের দিকে কথা বলি, আমরা যে গত টেস্টের দিকে যদি তাকাই, এবং শেষ গত টেস্ট কেন তার আগের টেস্টও শুভমান গিল যখন অধিনায়ক হিসাবে প্রথম যখন তিনি শুরু করলেন, আজকে অধিনায়ক হিসাবে 250 রান 150 রান একটা যে করে ফেললেন একটা টেস্টে, কার্যত তাকে যে মনে হচ্ছিল হয়তো বিশ্বের সমস্ত কাজের রেকর্ডকে তিনি ভেঙে দেবেন, কিন্তু কোথাও যেন লাস্ট দুটো টেস্টে আমাদের সেই ধারণাটা একটু হলেও কিন্তু মনে হচ্ছে যে ধাক্কা খাচ্ছে। তার কারণ শুভমান গিলের ব্যাটে কিন্তু লাস্ট দুটো টেস্টে কোনোটাতেই আমরা রান পাইনি। না না, কোথায় দুটো টেস্ট রান? লাস্ট সেকেন্ড ইনিংসে 100 করেছে শুভমান গিল, সেকেন্ড ইনিংসেই তো 100 করলো। হ্যাঁ, একটা সেঞ্চুরি করেছে, কিন্তু তারপরেও কিন্তু কোথাও একটা যে তার ব্যাটে কিন্তু সেই রকম ভাবে রান কিন্তু আসছে না, কিন্তু একটু হলেও মনে হচ্ছে না। দেখো, এইটা একটা আমার এখানে আমি এই জায়গাটাকে অবজেকশন জানাচ্ছি, কারণ হচ্ছে একটা 5টা টেস্টের সিরিজে 4টে টেস্টে একটা ছেলে 4টে 100 করেছে, তার মধ্যে 200, তো কোথায় মনে হচ্ছে যে সেই ছেলেটার ব্যাটে রান হচ্ছে না। যাই হোক, সে প্রথম দুটো টেস্টে যেরমভাবে কনসিস্টেন্টলি প্রত্যেকটা ইনিংসে 100 করেছে, সেটা হয়তো ফোর্থ টেস্টে সেটা থার্ড আর ফোর্থ টেস্টে সেটা করেনি, তবু ফোর্থ টেস্টে সেকেন্ড ইনিংসে আবার 100 করেছে। তো সবসময় যে ওর ওপর ডিপেন্ড করে টিম থাকবে সেটা তো নয়, ক্রিকেট 11 জনের খেলা, সেখানে কিন্তু আরও ব্যাটসম্যানকে আমি প্রথমেই বলেছিলাম শুরুতে যে ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে। যে উইকেট তারা ইংল্যান্ডে পাচ্ছে, এটা সারপ্রাইজ ব্যাটসম্যানদের কাছে, যে এত ভালো উইকেট কিন্তু ইংল্যান্ডে কোনো টিম পায় না। তো সেখানে পেস বোলার ফ্রেন্ডলি উইকেট হয়, কিন্তু কোথাও না কোথাও ইংল্যান্ড হয়তো ভারতের বোলিং অ্যাটাককে গুরুত্ব দিয়েই কিন্তু এই উইকেট হয়তো বানিয়েছে। আরেকটা বিষয় যে 3 নম্বর পজিশনটা নিয়ে কিন্তু কোথাও একটা আমার মনে হচ্ছে একটু সমস্যা হচ্ছে, সেটা সাই সুদর্শনই হোক বা করুণ নায়ারই হোক, কিন্তু 3 নম্বর পজিশনটা খুব একটা কিন্তু ভালো ক্লিক করছে না ভারতের দলের। হ্যাঁ, 3 নম্বর পজিশনটা ক্লিক করছে, আমি তো ওই জন্যই বললাম যে অভিমন্যু ঈশ্বরনের খেলাটা কিন্তু জরুরি ছিল, কারণ একটা ছেলে এত ভালো ফর্মে আছে এবং সে প্রত্যেকটা লাস্ট 5টা-6টা ট্যুরে সে টিমের সাথে ঘুরে যাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত ডেবিউ করতে পারলো না। অন্যান্য প্লেয়াররা আসছে, ডেবিউ করছে, চলে যাচ্ছে, বাদ পড়ে যাচ্ছে, কিন্তু অভিমন্যু ঈশ্বরন এখনও পর্যন্ত করলো না। এটা আমার কাছে একটা খুব সারপ্রাইজিং ব্যাপার। তো আমার মনে হয় যে এই জায়গাটা থেকে ওকে ডেবিউ করানো উচিত। সুতরাং আমি ভারতের নিয়ে আমি ইংল্যান্ডেরও দল ঘোষণা হয়েছে, সেটা আমি জানাবো একটুখানি। তার আগে আরেকটা প্রশ্ন আমি করব যে এই টেস্টে ভারতের কি স্ট্র্যাটেজি হওয়া উচিত, তার কারণ এই টেস্টে ভারতের এখন আর টেস্ট সিরিজ জয়ের কিন্তু কোনো সম্ভাবনা নেই, কারণ এই টেস্টে ভারত অলরেডি 2-1 পিছিয়ে, সেটা শেষ টেস্ট ওভালে। সেক্ষেত্রে ভারতের কি স্ট্র্যাটেজি হওয়া উচিত? ভারতের স্ট্র্যাটেজি এটাই হওয়া উচিত যে এটা ডু অর ডাই ম্যাচ, সেইভাবেই নিজেদেরকে মেলে ধরা, যে এনিহাও জিততে হবে, সেইভাবে প্রপার প্ল্যানিং করা এবং সেইভাবে নিজেদেরকে এক্সিকিউট করে পারফরমেন্সগুলোকে বার করা প্রত্যেকটা প্লেয়ারের কাছে, এটা একটা দায়িত্ব। এবং বিশেষ করে বোলারদের উচিত যে প্রপার লাইন লেন্থে বল করা, কারণ আমি ইংল্যান্ডের ব্যাটিংয়ে যে জিনিসটা দেখেছি, ইংল্যান্ডের কিন্তু ম্যাক্সিমাম ব্যাটসম্যান কিন্তু একটুখানি মেরে খেলার প্রবণতা আছে, তো সেই জায়গাটা যদি ইন্ডিয়ান বোলার রেস্ট্রিক্ট করতে পারে, তাহলে আমার মনে হয় রান কন্ট্রোল করলে সেখানে কিন্তু উইকেট পড়ার চান্সেস বেশি থাকবে। এবং অন্যদিকে যদি ইংল্যান্ডের কিন্তু ইতিমধ্যে দল ঘোষণা করা হয়েছে, এবং বেন স্টোকসের আমরা দেখতে পেয়েছিলাম যে ঋষভ পান্তে যেমন ইঞ্জুরি, বেন স্টোকসেরও কিন্তু লাস্ট টেস্টে কিন্তু ইঞ্জুরি হয়েছিল, এবং অধিনায়ক বেন স্টোকস কিন্তু থাকছেন না পঞ্চম টেস্টে। আপনাদের জানিয়ে রাখি যে পঞ্চম টেস্ট ইংল্যান্ডের দল কিন্তু ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, এবং অধিনায়ক বেন স্টোকস ইঞ্জুরির জন্য খেলতে পারছেন না। এবং শুধু বেন স্টোকস নয়, জোফরা আর্চারকেও পাবো না, একই সঙ্গে আরও 2জন ক্রিকেটার কিন্তু ইংল্যান্ডের দলের প্রথম একাদশে 4টে পরিবর্তন আগামীকাল হতে চলেছে। বেন স্টোকস, জোফরা আর্চার ছাড়াও ইংল্যান্ডের দল থেকে কিন্তু বাদ পড়ছেন ব্রাইডন কার্স এবং লিয়াম ডাসান। এই 4টে কিন্তু পরিবর্তন ইংল্যান্ড কিন্তু ঘটাতে চলেছে আগামীকালের টেস্টে। সুতরাং এটা নিয়ে কি বলবে বেন স্টোকসের মতো প্লেয়ার, কারণ বেন স্টোকস থাকা মানে ইংল্যান্ডের
ব্যাটিংয়ের থেকেও বলতে গেলে বোলিংটা যেন আরও বেশি শক্তিশালী হয়ে যায়, সেক্ষেত্রে বেন স্টোকস নেই, জোফরা আর্চারের মতো বোলার কিন্তু থাকছে না, ভারতের পক্ষে কি অনেকটা অ্যাডভান্টেজ মনে করছো? হ্যাঁ, বেন স্টোকস আর জোফরা আর্চারের না থাকাটা কোথাও না কোথাও ইংল্যান্ড কিছুটা হলেও ব্যাকফুটে থাকবে, কারণ বেন স্টোকস এই সিরিজটাতে যেরকমভাবে ব্যাটিংয়ে হয়তো সেইভাবে মেলে ধরতে পারেনি নিজেকে, কিন্তু বোলিং বল হাতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এবং সেক্ষেত্রে কিন্তু বেন স্টোকসের না থাকাটা ইংল্যান্ডের কাছে কিন্তু একটা কমজোরির জায়গায় তৈরি হচ্ছে, এবং জোফরা আর্চারের মতো বোলার না থাকাটা অবশ্যই ভারতের কাছে এটা একটা অ্যাডভান্টেজ। আর একটা প্রশ্ন, আমি একদম আমাদের অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, আমি শেষ যে প্রশ্নটা রাখবো, যেটা হচ্ছে কোথাও একটা যেটা ইংল্যান্ডের মাটিতে খেলতে গেলে যে জিনিসটা ভারতের ক্ষেত্রে সম্মুখীন হতে, যেমন লাস্ট কয়েকটা টেস্টে প্রতিটা টেস্টেই সেম ঘটনা ঘটছে, মাঠের মধ্যে ইংল্যান্ড প্লেয়াররা যেভাবে ভারতীয় প্লেয়ারদের নিয়ে ইনসাল্ট করছে, যেমনভাবে হাসাহাসি করছে, বিদ্রুপ করছে, এবং সব থেকে বড় ব্যাপার শেষ টেস্টে যেটা অবিশ্বাস্যভাবে একটা যে ঘটনা যেটা ঘটলো লাস্ট দিনে যখন 1 ঘন্টা বাকি আছে, সেই সময় একদম সেঞ্চুরির মুখে জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর দাঁড়িয়ে ছিলেন, কিন্তু ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস যেভাবে তাদেরকে বললেন যে টেস্টটাকে ড্র করে নিতে চাইছি, এবং যখন ভারত রাজি হলো না, সেই সময় কিন্তু আম্পায়ারের কাছে গিয়ে তারা বিষয়টাকে নিয়ে কমপ্লেন করছে, লাইট কমে গেছে, এবং পাল্টা ভারতকে যে একটা ইশারা করলো যে 30 গজের ভেতরে সমস্ত প্লেয়ারদের আমরা ভরে দিচ্ছি, তোমরা সেঞ্চুরি করো, তোমরা এমনি সেঞ্চুরি করে নাও, এরকম যে একটা যে বিষয়, এটা কি খেলার মাঠে সুস্থ স্বাভাবিক ক্রিকেটের পরিবেশ? দেখো, এটা ফার্স্টেশন থেকে হয়েছে, কারণ ইংল্যান্ড ভেবেছিল এই টেস্টটাও তারা জিতবে, 0 for 2 হয়ে গেছিলো, সেখান থেকে একজন 90 এবং 3টে ব্যাটসম্যান 100 করাটা ইংল্যান্ডের কোনো বোলাররা সেইভাবে মেনে নিতে পারেনি, এবং সেই জায়গা থেকে এই ফার্স্টেশনটা করেছে, এবং তাতে এটা ওদের খেলোয়াড় সুলভ আচরণের দেয়নি তারা। তো ইংল্যান্ড বরাবরই কিছু হলেই তো তারা উগ্র রূপ ধারণ করে, তো সেই জায়গাটাই তারা আবার মানে সে বলা যেতে পারে সেই ইংরেজরা সেই ভারতের উপর যেভাবে একটা উপনিবেশের সদিক একটা যেমন একটা ব্যবহার করতো ভারতীয়দের নিয়ে, সেই রকম একটা মানসিকতা, মানে একটা পরিচয় ক্রিকেটের মাঠেও আমরা পাচ্ছি। ক্রিকেটের মাঠে ওদের ক্যারেক্টারটাই হচ্ছে এটা, যে ওরা যে কন্ট্রোলটা করতে চায় সেটা যদি না পারে তখন নানানভাবে অপোনেন্টকে অপমানিত করার একটা প্রচেষ্টা চালায়, তো সেটা নিয়ে তো অত ওরিড হওয়ার দরকার নেই ক্রিকেট মাঠে। এবং সবথেকে বড় বলা হচ্ছে যে মাথা গরম করে যে এইভাবে তারা চেষ্টা করে ভারতীয়দের উত্তেজিত করে দিতে, সেই সময় কিন্তু রান নিতে গিয়ে একটা ঋষভ পান্ত একটা টেস্টে রান নিতে গিয়ে মাথা গরম করে রান নিতে গিয়ে সিঙ্গেল নিতে গিয়ে আউটও হয়েছেন, কিন্তু হ্যাঁ, সেটা একটা গেম স্ট্র্যাটেজি থাকে। তো এই আগের দিনে যে ঘটনাটা ঘটেছে সেটা কোনো স্ট্র্যাটেজিগত কোনো ঘটনা নয়, কারণ যে জায়গায় ওই ইনসিডেন্টটা ঘটেছে সেই জায়গায় ইন্ডিয়া যদি ডিক্লেয়ারও করতো, ইংল্যান্ডের পক্ষে সেই রানটা করা ডিফিকাল্ট ছিল। একদম একদম একদম। সুতরাং দেখা যাক কি হয়, যে আগামীকাল থেকে শুরু হচ্ছে ওভালে 5ম টেস্ট, ভাগ্য নির্ধারণের টেস্ট, অবশ্যই একটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ এই টেস্ট ভারত যদি হেরে যায় 3-1 হেরে ফিরতে হবে, অত্যন্ত লজ্জা। বিদেশের মাটিতে যদি খেলতে গিয়ে যদি ইংল্যান্ডের মাটিতে শুভমান গিলের নেতৃত্বে যদি 3-1 হয়ে ফিরতে হয়, এটা কিন্তু ভারতের কাছে একটা চূড়ান্ত লজ্জার একটা অধ্যায় হয়ে থাকবে। সুতরাং আবার সমালোচনার মুখে পড়তে হবে, এবং ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন লেখালেখি কিন্তু অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে ভারতীয় দলের অনেক কিছু সময় পারফরমেন্স নিয়ে, এবং সুতরাং সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামী দিনে হয়তো ভারতীয় দলের কিছু বদলের কথাও কিন্তু টিম ম্যানেজমেন্টের ভাবনা চিন্তার মধ্যে আসবে। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে গৌতম গম্ভীরের কাছে বিশেষ করে এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, ভারতকে যেমন করে হোক না কেন অন্তত সিরিজটা ড্র করে দেশে ফেরানো। সেক্ষেত্রে ইংল্যান্ডের দলে 4টে পরিবর্তন রয়েছে, ভারতের দলেও জসপ্রীত বুমরার মতো প্লেয়ার খেলতে পারছেন না, ঋষভ পান্তের মতো প্লেয়ার খেলতে পারছেন না, ভারতের কাছেও যেমন বেশ কয়েকটা লড়াইটা বেশ চ্যালেঞ্জিং হবে, অন্যদিকে ইংল্যান্ডের কাছেও কিন্তু লড়াইটা বেশ চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ অর্ণবদা আজকের আমাদের লাইভের সময় দেওয়ার জন্য এবং আসার জন্য, এবং একই সঙ্গে যে দেখা যাক যে ইন্ডিয়া ইংল্যান্ড এই টেস্টটা কি হয়, এবং ভারত অবশ্যই চেষ্টা করবে যে টেস্টটা অন্তত সমতায় ফিরে দেশে ফেরানোর। সমস্ত টেস্টের আপডেট এবং ক্রিকেট যে ফুটবল সংক্রান্ত সমস্ত খেলার আপডেট এবং অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন স্কাই নিউজ বাংলায়। নমস্কার।